প্রফেসর ইউনূসের প্রেস সচিব শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেছেন যা সাংবাদিকতার নীতি নৈতিকতা পরিপন্থী। প্রেস ক্লাব ইন্ডিয়া এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে আমরা এখন কথা বলবো। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, তোমার দর্শকদেরও। আপনি তো অনেক সিনিয়র একজন সাংবাদিক, এমন পরিস্থিতিতে আপনার কি কোনো অভিজ্ঞতা আগে ছিল এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া? না, প্রকৃতপক্ষে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে তো এই প্রথম কোনো একটা অনির্বাচিত সরকার আসেনি, এর আগেও এসেছে অনির্বাচিত সরকার, তাই না, যারা মানুষের ভোটে ক্ষমতায় থাকে না, কিন্তু তাদের সচিবরাও এই ধরনের যে মন্তব্য, সত্যি কথা আমি পুনরুক্তি করতেও পারবো না। উনি শুধু এটা না, এইটা তো দ্বিতীয় মন্তব্য। প্রথম আর একটা মন্তব্য করেছেন, সেটাও ছাপা যাবে না, মানে মুখে বলা যাবে না। শ্রাবণ মাসের কি একটা উল্লেখ করে কুকুর ফুকুর এসব বলে টলে বলেছিলেন। যাই হোক, কারণ ওটা ওনার রুচি, উনি ওই ধরনের মানুষ, মানে উনি যে ধরনের কথা বলেন তাদের তার নিজস্ব। আমার খুব খারাপ লাগছে দেখে। উনি, আমি শুনেছি, খুবই শিক্ষিত মানুষ এবং বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেছেন, এমনকি যে সংবাদ মাধ্যমে কাজ করেছেন তারাও শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছে, কেবলমাত্র তো ভারতীয়রা নাইনি, তারাও তো নিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সাংবাদিকদেরই উচিত ছিল শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া। কারণ আমরা সাংবাদিকতার যে মূল ব্যাকরণ যেটা বুঝি, আমি যদি আজকে ফজলুল বাড়ি সম্পর্কে কোনো অভিযোগ আনি, তাহলে আমার নিরপেক্ষ সাংবাদিকতা দাবি করে যে আমি ফজলুল বাড়ির বক্তব্যটাও শুনবো, তার এই অভিযোগটা কি। যেমন শেখ হাসিনা ইউনূস সম্পর্কে অনেক অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো আমি ইউনূসের থেকেও জানতে চাই, আমি তাকেও একই ধরনের সুযোগ দিতে চাই যে তিনি বলুন এই সঙ্গে অভিযোগগুলো সত্য না অসত্য। কিন্তু সাধারণত সাংবাদিকদের একটা সাধারণ একটা ব্যাকরণ আছে, সেটা হচ্ছে যে এক সাংবাদিকরা সাধারণত সাংবাদিকদের বিরুদ্ধে কিছু করে না, বিরুদ্ধে বলে না। যদি আপত্তিজনক কেউ কিছু করে, সমালোচনা করে, প্রকারান্তরে বলে বা অন্য কোনো প্রবন্ধ লিখে করে, সেরকম হয়। কিন্তু যে একটা ভাষার শালীনতা, এবং উনি একটা বিশেষ দায়িত্বশীল পদে আছেন। এবার আমি আমাদের যে স্টেটমেন্টটা প্রেস ক্লাব থেকে জারি করা হয়েছে, সেটা আমাকে বলা হয়েছিল যে আমি যদি করি, কিন্তু আমি বলেছিলাম আমি করবো না একটাই কারণে, সেটা হচ্ছে আমি নিজে যেহেতু শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছি এবং উনি আমাকেও তার সঙ্গে জড়িয়ে দিয়েছেন একইভাবে আর কি, এবং যে ভাষায়, কদর্য ভাষায় বলেছেন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া তাদের কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে না, এটা একটা প্রতিবাদ হওয়া উচিত। আমরা প্রতিবাদ শুধু না, আমরা চাইছি ওনার কাছ থেকে ক্ষমা চাইতে, বলছি ওনাকে ক্ষমা চাইতে হবে এটার জন্য। ক্ষমা উনি চাইবেন কি চাইবেন না সেটা তার বিবেচ্য বিষয়। এই বিবৃতিটা আমরা বাংলাদেশের ইউনূস সরকারের সর্বোচ্চ সর্বমহলে আমরা এটাকে পাঠিয়েছি, কারণ আমরা জানাতে চেয়েছি যে আপনাদের এই সম্মান, সরকারের যে সম্মান, সেটা আমার মনে হয় এই ভদ্রলোক তিনি, আমার মনে হয়েছে এক কথায় আমি বলতে পারি, শুনলে হয়তো অবাক লাগবে, আমার মনে হচ্ছে উনি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নেমে পড়েছেন কাজ করতে, যাতে ইউনূসের সম্মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এবং আমি শুনেছি একজন ডিপ্লোম্যাট আমাকে বলেছে যে এই ব্যক্তির কারণেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি ঘটছে এবং ইনি প্রতিবন্ধকতা তৈরি করছে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের স্বার্থে এ ভদ্রলোককে ওই পদ থেকে সরিয়ে দেওয়াটা খুব সঠিক কাজ হবে। তাকে আবার সাংবাদিকতার জগতে ফিরিয়ে দিন, যাতে তিনি আবার ভবিষ্যতে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে পারেন। কারণ তিনি যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিলেন, নিয়মিত সেই অফিসে যেতেন, সেখানে গিয়ে সেখানকার খবরও তিনি লিখতেন, সেগুলো আমি শুনেছি সবই। এবং যারা তাকে নিয়ে যেত, তারা অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারাই বলেছে। স্টেটমেন্টটা আমার নামে নয়, আমাদের ক্লাবের নিয়ম অনুসারে আমাদের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি হচ্ছেন বলা হয় কার্যত সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি স্টেটমেন্ট করেছেন। এবং ভারতের সাংবাদিকদের সকলের, এবং যারা ইন্টারভিউ নেন তারাও কিন্তু মন্তব্য করেছেন আমাদের কাছে যে আপনারা কেন কিছু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কেন কিছু প্রতিবাদ করছেন না। সেই কারণেই কিন্তু নিতে হয়েছে, নট দ্যাট কি যে শুধু 3 জন ভারতীয় সাংবাদিক ইন্টারভিউ নিয়েছিল সেই কারণেই এটা প্রতিবাদ হচ্ছে, তা নয়। ভারতের সাংবাদিক ফুল প্রতিবাদ করছে আর কি, এবং প্রতিবাদ করছে মানে সত্যি সত্যি বেশ তারা এতটাই অসন্তুষ্ট যে এবং তারা চাইছেন, একজন তো সাংবাদিক আমাদের লিখে পাঠিয়েছেন
উনি যদি ক্ষমা না চান তাহলে বয়কট করার কথা ভাবুন, এরকম এখন যেতে যাই না আমরা, ওই ধরনের কোনো এখনো কোনো কিছু ভাবিনি। আমার মনে হয় গুড সেন্স প্রিভেল করবে, তিনি হয়তো বুঝতে পারবেন যে এটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেও চলে, যে আমার কথায় যদি আমরা আহত হয়ে থাকি সেটা তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। সেটা প্রত্যাহার করে নিলে আমার মনে হয় উভয় দেশের সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কটা ভালো থাকবে। এবং একটাই কারণ আমি বলছি যে আমাদের কোনো বিরূপতা নেই ভারতীয় সাংবাদিকদের কোনো। বাংলাদেশের একটা সাংবাদিক দল কিছুক্ষণ আগে ঘুরে গিয়েছেন, বাংলাদেশের আরেকটি সাংবাদিক দল আগামী ডিসেম্বর মাসে আসতে পারেন বলে আমি শুনেছি। ফলে তাদের সঙ্গে আমরা মত দেওয়া নেওয়া করবো, এবং মত দেওয়া নেওয়া করে জানতে চাইবো যে তারা তাদের অবস্থা কি বুঝতে চাইবো, তারাও আমাদের অবস্থা বুঝতে চাইবেন। মূল উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্কে আরো উন্নত করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। সেটা কিভাবে সম্ভব, কার দ্বারা সম্ভব, বা কেন হচ্ছে না, সেই কারণগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, আলোচনা হবে। এটাই আমার মোটামুটি প্রাথমিক বক্তব্য। লবিস্ট ফার্মের মাধ্যমে এরকম ইন্টারভিউ আয়োজন করা যায়, বিলি করা যায়। বিশেষ করে রয়টার মতো প্রতিষ্ঠান সারা পৃথিবীতে তার যে গ্রহণযোগ্যতা, এবং শুধু এইখানে না, তার জুনিয়র একজন বলেছেন রয়টারের সাংবাদিকতার মানও নাকি নেমে গেছে। আপনার এই প্রতিবাদটা আপনার প্রতিবাদটি কিভাবে বাংলাদেশ গভর্নমেন্টকে কিভাবে পাঠিয়েছেন? হাইকমিশনের মাধ্যমে? না, আমরা প্রথম কথা হচ্ছে যে হাইকমিশনকে দিয়েছি, হাই কমিশনারকে দিয়েছি, ওখানে যত কূটনীতিবিদ আছেন তাদের প্রত্যেককে পাঠিয়েছি। এমনকি আমরা যেটা এক্স হ্যান্ডেলে যেটা এই মন্তব্যটা পাঠিয়েছি সেটাকে আমরা ট্যাগ করে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে, ইউনুসের অফিসে। কারণ আমি শুনেছি যে প্রেস সেক্রেটারি তিনি ওই এক্স হ্যান্ডেল ব্যবহার করেন না, তিনি ফেসবুক ব্যবহার করেন। তবে তার কাছে, এবং তিনি একটা ভারতীয় সাংবাদিকদের একটা গ্রুপ তৈরি করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে মতের আদান প্রদান, খবরের আদান প্রদান, উনি ওনার তরফ থেকে কোনো খবর থাকলে বাংলাদেশে সেগুলো সেই গ্রুপে তিনি দেন। সেই গ্রুপের এক সদস্য সাংবাদিক, যিনি হাসিনার ইন্টারভিউ নেননি, এখনো নেননি এবং নেবেন কি না আমি জানি না, তিনি আমাদের স্টেটমেন্টটা ওই গ্রুপে পোস্ট করে দিয়েছেন। ফলে ওটা প্রেস সেক্রেটারি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং প্রেস সেক্রেটারিরই গ্রুপে পোস্ট হয়েছে। ফলে তিনি যদি বলেন এখন দেখিনি, সেটা অন্য বিষয়। আমার মনে হয় এটা নিয়ে আমি খুব বেশি ওনাকে আর বিব্রত করতে চাই না। আমার মনে হয় উনি হয়তো এখন উনি একটা আমার মনে হয় উনি যথেষ্ট তার জ্ঞানগম্যি আছে, তিনি পড়াশোনা করেছেন। তাকে আমি তো অন্য সাধারণ কোনো সাংবাদিকের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ তিনি বিদেশি পশ্চিমা সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং ফলে তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্য সাংবাদিকদের আর ভারতের মতো দেশের একটা সাংবাদিকদের তার সম্পর্কে তিনি সমালোচনা করতে, খবর ভুল হলে প্রতিবাদ করতে পারেন, সেটা কোনো কথা নয়, বা তার কোনো মতামত থাকলে যেটা হয়। কিন্তু প্রেস সচিবের কাজ হচ্ছে তিনি যার প্রেস সচিব তার ভাবমূর্তিকে উজ্জ্বল করা তো হলো তার প্রধান কাজ। তার কাজ অন্য দেশের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ করা নয়, তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার জন্য দিল্লিতে নিযুক্ত হাই কমিশনার আছে, তাদের এটা কাজ। উনি তাদের কাজটাকেও হাইজ্যাক করে দিচ্ছেন এবং কি সেটাই সমস্যা হচ্ছে আর কি, না যে উনি তো ওনার যে লক্ষণ রেখাটা কি, গন্ডিটা কি, কতদূর তিনি পারেন কতদূর পারেন না, কিন্তু যা করছেন তাতে তিনি যার প্রেস সচিব তার মর্যাদাকে তিনি নষ্ট করছেন। এটা যদি উনি বুঝতে পারেন তো খুব ভালো হয়। তিনি ভাবছেন যে তিনি মোহাম্মদ ইউনূসের একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেত্রীর আক্রমণ করে তিনি হয়তো তার আরো গ্রহণযোগ্যতা তার কাছে বাড়াচ্ছেন, কিন্তু সেটা সঠিক পথ নয়, সেটা ভুল পথ। তিনি সরকারি কর্মচারী, বাংলাদেশের সমস্ত মানুষ, এমনকি আওয়ামী লীগেরও যারা মানুষ, তাদের করের পয়সায় ওনার বেতন হয়। বেতনটা ওনাকে শুধু ইউনূস দেন না, বেতনটা দেয় বাংলাদেশের মানুষের টাকা, যেটা কোষাগারে জমা হয়, তাতে সব পক্ষের মানুষই থাকে, বিএনপি থাকে, জামায়াত থাকে, আওয়ামী লীগও আছে, তাদের ট্যাক্সের পয়সায় ওনার বেতন হয়। সুতরাং তিনি সেই বেতন নিয়ে তিনি কোন সরকারি নিয়ম অনুসারে সরকারি পদে থাকা মানে তাকে নিরপেক্ষ হতে হয়। হ্যাঁ, তার কাজ যদি বাংলাদেশকে কেউ আক্রমণ করে থাকে, বাংলাদেশ সম্পর্কে কোনো কটু কথা বলতে পারে, সেটা তিনি প্রতিবাদ করতে পারেন।
কিন্তু সেই প্রতিবাদটা করতে গিয়ে তিনি সাংবাদিকদের মানে বিরুদ্ধে যিনি কুৎসা করবেন প্রকাশ্যে, এটা অভাবনীয়। এটা কেউ কখনো দেখেন সাংবাদিকতার ইতিহাসে, এটা নজিরবিহীন। অর্থনৈতিক অভিযোগ, কিন্তু এটা অর্থনৈতিক অভিযোগ, এটা অর্থনৈতিক অভিযোগ, টাকার বিনিময়ে। তার তো তিনি যেখানে চাকরি করতেন, এপি, রয়টার্স, এগুলোকে জিজ্ঞেস করলেই পারেন যে তারা কত টাকা পেয়েছে। মানে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় যে নিজে যেটাতে অভ্যস্ত ছিল সে মনে করে যে বাকিরাও সেই একই কাজ করে। আমি তো বলছি না, লবিস্ট ফার্মের মাধ্যমে আমরা প্রফেসর ইউনূসকে আমরা বহু বছর থেকে যে জানি, ইউনূস সেন্টার সারা পৃথিবীতে কিন্তু লবিস্ট ফার্মের মাধ্যমে কাজ করে, সবসময় আমরা জানি। গত প্রেস সচিব ঠিক সেই রকম মনে করেছেন আপনাদের। এমন একটা সময় সেটা যখন একটা প্রতিযোগিতা সাংবাদিকদের মাঝে, আপনি যেমন একজন প্রতিযোগী, আমিও একজন প্রতিযোগী। আপনি পেয়ে গেছেন, আমি পাই নাই। একটা প্রতিযোগিতা যেখানে ইন্ডিপেন্ডেন্ট উল্লেখ করেছে রেয়ার ইন্টারভিউ, রেয়ার ইন্টারভিউ। কিন্তু এটা আমরা চাইলেই পাই না, আপনি পেয়ে গেছেন। সেই ঠিক কথা, সেটা ঠিক কথা। এবং সেটা তো আমার মনে হয় প্রত্যেক সাংবাদিকেরই কাজ, তাই না? এবং তিনি তো মানে যখন সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষাৎকার দেবেন, এটা যখন জানতে পারাটাও কিন্তু সাংবাদিকের একটা, আমি বলবো, দক্ষতা, যে তার কাছে এই খবরটাও আসা উচিত যে তিনি এবার সাক্ষাৎকার দিতে রাজি আছেন। ফলে সেখানে ঝাঁপিয়ে পড়ে দেখা যে প্রথম পাওয়া যায় কিনা। প্রথম হলে সবসময় সেটা তো একটা সাংবাদিকতার ইতিহাসে নিশ্চয়ই তার সুনাম বাড়ে। মানে আমার যদি বয়স কম হতো তাহলে হয়তো 2টো প্রমোশন পেতাম, সেটা হতে পারত। কিন্তু আমি তো চাইবো যে, আমি বলছি এর মধ্যে একজন সাংবাদিক যিনি ইন্টারভিউ নিয়েছেন, আমি নাম আর বলছি না, সেটা বললে উনি বুঝতে পারবেন কার কথা বলছি। উনি যে বলেছিলেন আমি মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার চাই এবং সাক্ষাৎকার নিতে চাই, এবং ভারতের জাতীয় দৈনিক এবং ক্রেডিবল নিউজ পেপার, ছোটখাটো সাংবাদিক নয়, অনলাইন পোর্টাল নয়। তখন তাকে সেই জানিয়েছিলেন যে না, মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ান সাংবাদিকদের কোন সাংবাদিক ইন্টারভিউ দিতে চান না। তারা তার মানচিত্র থেকে ভারতীয় সাংবাদিকদের হটিয়ে দিয়েছে এবং সেটা প্রেস সচিব সেই সাংবাদিককে বলেছিল। সেই সাংবাদিক তখন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, তাহলে আমি আর জীবনে ইউনূসের ইন্টারভিউ চাইব না। আর সে কারণে সেও চেষ্টা করেছিল কিভাবে শেখ হাসিনার ইন্টারভিউ পাওয়া যায়, এবং শেখ হাসিনার ইন্টারভিউ পাওয়ার পর এখন হয়তো তার মনে হয়েছে যে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার দিলে বোধহয় ভালো হতো। কিন্তু দেখো, একটা জিনিস কিন্তু ভাবা দরকার, এইটা কিন্তু দেখো যে ইন্টারভিউ গুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ইউনূসরা করছেন সেইগুলো কিন্তু প্রশ্ন করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রশ্ন তো আমিই করেছি, তার বিরুদ্ধে সেই সময়কার যে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম সেই প্রশ্ন তো আমিও করেছি, প্রত্যেকে করেছে। সুতরাং আমরা তো তার বিরুদ্ধে যা যা অভিযোগ তার জবাব পাওয়ার একটা চেষ্টা করেছি, যেটা তোমাকে শুরুতেই বললাম। যদি কালকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি পাই, আমি তোমার বক্তব্য জানতে চাইবো, এটা কি ঠিক, এটা কি সত্য। সেই কারণে যে অভিযোগগুলো এতকাল করা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা একটা জবাব দিলেন, তো সত্য মিথ্যা যাই হোক একটা জবাব দিলেন। জবাব দেওয়ার পর তিনি কতগুলো কাউন্টার অ্যালিগেশনও করলেন ইউনূসের বিরুদ্ধে। ফলে আমি তো এখন সাক্ষাৎকার চাইলে আমার প্রথম প্রশ্ন সেটা হবে ইউনূসকে, যে আপনি জমি হাতিয়েছেন কিনা, আপনি গ্রামীণ ব্যাংকের টাকা কর্মক্ষেপ করেছেন কিনা, আপনি গ্রামীণ ব্যাংক বা যতগুলো ব্যাংক আছে তার থেকে আপনার বার্ষিক প্রফিট কত হয়েছে 1 বছরে ক্ষমতায় আসার পর, এবং যে এমপ্লয়মেন্ট এজেন্সি খুলেছেন সেই এমপ্লয়মেন্ট এজেন্সি আপনার কোন কোন দেশে পাঠালেন এমপ্লয়, এবং কি শর্তে পাঠালেন, তাদের কোথায় পাঠালেন। কেউ কেউ তো, আমি সত্য মিথ্যা জানি না, কেউ কেউ বলেছে ইসরায়েলও নাকি পাঠিয়ে থাকতে পারে, কারণ পয়সার কোনো টাকার কোনো রং হয়, টাকা যে দেবে সেটাই হচ্ছে মহৎ। মানে এটাগুলো সত্যি কিনা, এখন এগুলো তো আমি তো বলছি না যেগুলো সত্য, আমি বলছি এটা তার থেকেই শুনতে চাই। ফলে আমরা তো সকলেই চাইবো যে তারও একটা বক্তব্য সমান গুরুত্ব দিয়ে ছাপা হোক, প্রকাশিত হোক। বাংলাদেশের কাগজে তো ছাপা হচ্ছে, বাংলাদেশের সাংবাদিকদের উচিত
যে শেখ হাসিনার বক্তব্য যেটা ছাপা উচিত, সেটাই প্রকৃত সাংবাদিকতা। উনি যে গণতন্ত্রের গণতন্ত্রের যে নজির দেখাচ্ছেন, যে ফুরফুরে গণতন্ত্রের বসন্তের বাতাস বইছে, সেই গণতন্ত্রের বসন্তের বাতাসে উনি এক পক্ষের বক্তব্য ছাপাই হবে না। এমনকি ছাপলে সেই সংবাদপত্র গণমাধ্যমকে হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের কথা তো বাদই দিলাম, ছাত্রলীগ, হিজবুত তাহরির গোটা বিশ্বে নিষিদ্ধ, তার বিবৃতি প্রকাশিত হতে পারে। তার যে প্যাড দোকান, তার যে হিজবুত তাহরির যে সংগঠনের প্যাড, তাতে হিজবুত তাহরিরের ঢাকার ঠিকানা দেওয়া আছে, যেটা ভাবা যায় না। সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ। সেই নিষিদ্ধ সংগঠনের কিন্তু কোনো অসুবিধা নেই, তাদের বক্তব্য ছাপা হতে পারে, হিজবুত তাহরির মিছিল করলে ছাপা হতে পারে, নেগেটিভ পজিটিভ। কিন্তু ছাত্রলীগ, যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত একটি দল, তার বিবৃতি ছাপা যাবে না। যেখানে ছাপবে সেখানে সেই সংবাদ মাধ্যম, গণমাধ্যমকে দেখে নেওয়া হবে। এটা কোন ধরনের মুক্ত গণতন্ত্র? একটু বোঝাবেন দয়া করে মাননীয় প্রেস সচিব। আপনার কাছে গণতন্ত্রের পাঠ নিতে চাই, শিখতে চাই যে একতরফা কিভাবে এইটা হয় না কখন। এটা ভুল করছেন। আমার যেটা মনে হয়েছে, একটু আননার্ভড হয়ে গেছে। আমি অন্য একটা চ্যানেলে একটা বিখ্যাত পল রবসনের গানের উল্লেখ করে বলেছিলাম, ওরা ভয় পেয়েছে পল রবসন। কেন ভয় পাচ্ছেন? আপনি আপনার পথে সঠিক জায়গায় আছেন, ভয় পাওয়ার তো কিছু নেই। মানুষ কখন রেগে যায়, কখন কুৎসা করে, যখন সে যুক্তি হারিয়ে ফেলে। কোন বিখ্যাত গানটা? হ্যাঁ, পল রবসন, ওরা ভয় পেয়েছে পল রবসন, এটা খুব বিখ্যাত গান। বাংলায় করলাম, বাংলায় গানটা ইংরেজি গান, কিন্তু পল রবসনের খুব বিখ্যাত গান, তুমি সার্চ করলেই পাবে আর কি। এটা হচ্ছে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে এখন? আর আমার পরবর্তী পদক্ষেপ আমার কিছু নেই, আমার তো কিছু নয়। এখন ভারতের সাংবাদিক সংগঠন আজকে তো প্রেস ক্লাব দিয়েছে, এরপরে ভারতের সমস্ত সাংগঠনিক সংগঠন একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্ত কিছু নেবে। যে সিদ্ধান্তটা হচ্ছে তারা আমরা অপেক্ষা করছি, যে আমার মনে হয় তাকে আমরা সুযোগও দিতে চাই। তাকে সুযোগ দেবো না এরকম করে নয়, তিনি ভুল স্বীকার করতেই পারেন, ভুল স্বীকার করলে ভালো। আমরা অন্য সংগঠনগুলো মিলিতভাবে একটা কি সিদ্ধান্ত নেয় সেটা নানা রকমের মত আছে। কেউ বলছে বাংলাদেশের সমস্ত বিবৃতি ইত্যাদি সব বয়কট করা উচিত, কেউ বলছে বাংলাদেশের মিশনকে বয়কট করে দাও, ওখানে কেউ যাবে না। তো কেউ বলছে যে না, আমরা বাংলাদেশে সরকার থাকাকালীন উনি যতদিন পদে আছেন ততদিন আমরা কেউ যাব না। এগুলো ভিন্ন ভিন্ন মত আছে, কোনো আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি। আমরা কালেকটিভলি ভারতবর্ষের অন্য সমস্ত মিডিয়া সংগঠন তারা একত্রিত হয়ে যেদিন বৈঠক ডাকবে ততদিন পর্যন্ত আমরা তার আগে অপেক্ষা করছি, একটা সময় তাকে দিতে চাই। তিনি তার সময় নিয়ে একটু আলোচনা করুন, কথা বলুন লোকজনের সঙ্গে, শুভানোদ্দারের সঙ্গে কথা বলুন, যিনি তাকে নিয়োগ দিয়েছেন তার কাছেও তো পৌঁছে গেছে আমাদের প্রতিবাদপত্র। ফলে তিনি দেখে তাকে জিজ্ঞেস করবেন কি হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তো বুঝতে পারবে যে এতে ভারত বাংলাদেশ সম্পর্কটা নষ্ট করার জন্য তার কোনো ভূমিকা আছে কিনা, তিনি কোনো ষড়যন্ত্র করছেন কিনা, সেটাও জানতে চাইবে তারা। ফলে সেই জন্য আমরা একটু সময় দিতে চাই, সময় দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবো। আপাতত এটা ঠিকই যে অন্য মিডিয়া সংগঠনগুলো, আরো সংগঠন, প্রেস ক্লাব ছাড়া আরো সংগঠন যারা আছে তারা একত্রে বৈঠকে বসতে পারে। এটা কি সর্বশেষ রাজনাথের বক্তব্যের পর বাংলাদেশ যে প্রতিক্রিয়া দিয়েছে, ওটা কি একই সূত্রে গাঁথা মনে হয় আপনার? হ্যাঁ, কারণ একজন অনির্বাচিত সরকারের মুখপাত্র তো বেচারি, সে তো সরকারি চাকরি করে, তাকে বলা হয়েছে এটা বলতে হবে, যে তিনি তাই বলেছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টারকে তিনি কূটনৈতিক প্রোটোকল শেখানোর একটা বয়ান বলেছেন আর কি। তো সেটা এখনো ভারত সরকার উপেক্ষা করেছে, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাছাড়াও বড় কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু ভুটানে আজ সফর করছেন, তিনি আগামী 2 দিন ভুটানে সফর করবেন, ফলে সেই কারণে গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ে বেশি ব্যস্ত। সেই জন্য কে কি এসব মন্তব্য করলো সেসব নিয়ে এখন তারা মাথা ঘামাচ্ছে। ভবিষ্যতে আমাদের যখন কোনো সাংবাদিক সাপ্তাহিক বৈঠক হবে, ব্রিফিং হবে, তখন যে প্রশ্নটা উঠবে, তখন দেখা যাবে ভারত সরকারের মনোভাব কি। তো হ্যাঁ, তার যেভাবে আমার মনে হয় হয়তো সেটাই তাকে দিয়ে হয়তো বলানো হয়েছে এরকম, যিনি নির্বাচিতই নন সরকার, তিনি প্রোটোকল শেখাচ্ছেন।
একটা অদ্ভুত ব্যাপার। এইসব জিনিস তো কখনো দেখা যায় না, এগুলো ভাবা যায় না তো কোনো। তিনি আগে নির্বাচিত হন, হয়ে আসুন, তারপরে তিনি বলতে তার একটা রাইট জন্মায়। তাকে তো অ্যাকচুয়ালি সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যাতে এই সময়ের মধ্যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া শেষে একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে নিয়ে আসেন ক্ষমতায়, যেটা কারণ পলিটিক্যাল পার্টি বেসড ডেমোক্রেসি না আছে সেখানে, এরকম তো সেনা বেসড কোনো আর্মি ভিত্তিক কোনো ডেমোক্রেসি নয়, আর তিনি মন গড়া বসে পড়েছেন এরকম কোনো ডেমোক্রেসি নয়। সেটা সাময়িক সময় যায়, সেটা একটু দীর্ঘায়িত হচ্ছে। এতদিন কেয়ারটেকার সরকার থাকে না, অবশ্য বলাটাও তো মুশকিল, কারণ তিনি তো তার ব্যাখ্যাও দিয়ে রেখেছেন আগে যে আমি তো অন্তর্বর্তীকালীন, আমি তো কেয়ারটেকার। অন্তর্বর্তীকালীনের কথা সংবিধানে কিছু লেখা নেই, ওটা যতদিন খুশি থাকতে পারে, কিন্তু কেয়ারটেকার হলে দিতে হবে নির্বাচন 3 মাস। যাই না সেটা যদি হয় এখন এর মধ্যে, এখন তো অনেক কিছু শুনেছিলাম কিন্তু সেসব নেই। আমরা খুবই এটার জন্য খুব দুঃখিত, খুব মানে এরকম ভাবতেই পারিনি যে এরকম একটা সিনিয়র পজিশনে থেকে কেউ একটি অপর ভিন দেশের, অন্য দেশের সাংবাদিকদের এইভাবে অপমান করবে। এটা মানে তার রুচিবোধ সম্পর্কে প্রশ্ন জাগছে, সত্যি কথা বলতে। আমার মনে হয় তিনি বুঝতে পারবেন। আমার ধারণা তিনি ভারত থেকে তার ব্যাপারে দ্বিতীয় বক্তব্য এলো, এটাকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ব্যাপারটা নিয়ে উনি মিসকোট করেছিলেন ফেসবুকের মাধ্যমে। সেটা প্রেস ব্রিফিং এ আপনাদের জয়সওয়ালকে জিজ্ঞেস করা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, তিনি তো সরাসরি বলেছেন যে, উত্তর তো দিয়েছিলেন যে এগুলো এরকম তো কিছু আলোচনা হয়েছে বলে আমাদের জানা নেই। উনি কি বলেছেন যে আমাদের জানা নেই, তখন তো সরাসরি খণ্ডন করা হয়েছিল বক্তব্য। এখনো আমাদের এই বিষয়ে তো ভবিষ্যতে যখন তারা মত দেবেন তো দেবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তার যে লাগাতার যে বিহেভিয়ারের কথা, যে আচরণের কথা বলছো, সেটা মানে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা ব্যাপার, এবং তার যেটা দায়িত্বের মধ্যে পড়ে না, তিনি সেই দায়িত্বকে, সেই সীমারেখাকে লঙ্ঘন করছেন। এই কারণে যে কোনো কারণেই চাকরি চলে যেতে পারে, সাধারণত চলে যাওয়া উচিত আর কি, চলে যায় আর কি। কিন্তু জানি না তার তো ক্ষেত্রে তিনি নিজে যদি ভুল স্বীকার করেন চাকরি থাকবে, এরপরে হয়তো থাকলে আমি জানি না, তাতে মোহাম্মদ ইউনূসের সম্মান কি করে বাঁচবে তাও জানি না। আমি আমাদের বাংলাদেশের কিছু পত্রিকার পোস্ট কার্ড আমি দেখেছি অনলাইনে, ওইখানে তার বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে, যেটা বলা হয়েছে যে এরকম কিন্তু লবিশ ফার্মের মাধ্যমে যেগুলা হচ্ছে এগুলা আগামীতে আরো হবে, এগুলোকে গুরুত্ব দিতে নেই। না আমি ঠিক বুঝতে পারলাম না, মানে উনার বক্তব্যটাকে এখানকার কিছু মিডিয়া পোস্ট কার্ড মতো করে অনলাইনে আমি দেখেছি, ওইখানে বলা হয়েছে লবিং ফার্মের মাধ্যমে এগুলা আয়োজন হচ্ছে, এগুলো কোনো গুরুত্ব নাই, এগুলোকে পাত্তা দিতে নাই, এরকম আরো অনেকগুলো ইন্টারভিউ সামনে আসবে। সেটা ঘটনা তো আমি তো জানি আমাদের ইন্টারভিউ নেওয়ার পর আরো বহু সাংবাদিক তার কাছে অনুরোধ করেছেন, যে তারা আসলে জানতেন না যে তিনি আসলে ইন্টারভিউ দেওয়া শুরু করছেন। ফলে তারা এখন সবাই আবেদন করেছেন এবং অনেকেই আবেদন করেছেন, এবং তাদের ইন্টারভিউ গুলো উনি যখনই সময় পাবেন সেই অনুসারে হয়তো এক এক করে দেবেন আর কি। আরো ইন্টারভিউ তো আসছে, যেটা ঘটনা, এবং আসবে। আমাদের প্রেস সচিবের বক্তব্য, ফলে উনি যেটা মন্তব্য করছেন, উনি কতজন সম্পর্কে এমন মন্তব্য করবেন? আমার সঙ্গে তো ইন্টারভিউ, যে আমার একই সঙ্গে ইন্টারভিউটা হয়েছে, সেটা হচ্ছে ওয়াশিংটনের একটা রেডিও, তারাও ইন্টারভিউ নিয়েছে, একই ধরনের প্রশ্নের আসলে মিলও ছিল। ওয়াশিংটনের প্রশ্নের সঙ্গে আমার প্রশ্নের খুব মিল ছিল, ফলে তারাও তো নিয়েছে। আমি ওই 3টে আন্তর্জাতিক গণমাধ্যম ছাড়াও আমি এটা জানি, যেমন ব্লুমবার্গে তিনি ইন্টারভিউ দিয়েছেন, ব্লুমবার্গে এখনো প্রকাশ করেনি, তারা দেখছেন কবে প্রকাশ করবেন। জাপানে ইন্টারভিউ দেওয়ার কথা, অস্ট্রেলিয়াতে দেওয়ার কথা, যেটা শুনেছি। এমনকি মধ্যপ্রাচ্যের কিছু সংবাদপত্রে সেখানে দিতে পারেন। মানে গোটা বিশ্বজুড়ে তিনি একটা, আমি যেটা আগে জানি না, তোমার ওখানে বলা হয়নি, অন্যদের বলেছিলাম হয়তো, যে উনি একটা মিডিয়া যুদ্ধ শুরু করছেন, যেটা এতদিন একতরফা একটা হচ্ছিল, এখন আর একটা কাউন্টার তিনি তার জবাব দিচ্ছেন, এই আর কি।
আচ্ছা, আপনি আরো কোনো মিডিয়াকে এই কথা বলেছেন অনলাইন প্রাইম মিনিস্টার? হ্যাঁ, শেখ হাসিনা এখন বাংলাদেশের অনলাইন প্রাইম মিনিস্টার, এমন কোনো মন্তব্য করেছেন কোন ইন্টারভিউতে? আমি তো জানা নেই। আমি জানি না আমি কি মন্তব্য করেছি, সেটা অন্যরা জানে, কিন্তু আমি তো জানি না, আমি নিজে এরকম কোনো না, অনলাইন না, অনলাইন আমি বলেছি প্রবাসী প্রধানমন্ত্রী। প্রবাসী প্রধানমন্ত্রী? হ্যাঁ, আমি তো বলিনি পদত্যাগী প্রধানমন্ত্রী। যিনি প্রবাসে থাকেন তিনি তো প্রবাসে আছেন, প্রধানমন্ত্রীর পদ নিয়েই আছেন, তিনি তো পদত্যাগ করেননি, পদত্যাগ করার সুযোগ পাননি। এই জন্য প্রবাসী প্রধানমন্ত্রী, অনলাইন প্রধানমন্ত্রী। কি আশ্চর্য! আমাদের মানে ফ্যাকচুয়ালি কারেক্ট। আমি এটাও বলেছি প্রবাসী প্রধানমন্ত্রী, তার কিন্তু প্রবাসী ক্যাবিনেটও আছে, এটাও বলেছি। কারণ ক্যাবিনেটে কেউই তো পদত্যাগ করে, যারা জেলে আছেন তাদের কথা আলাদা, জেলের বাইরে যারা আছে তারা ক্যাবিনেটে আছে। প্রবাসী প্রাইম মিনিস্টারের ক্যাবিনেট মানে তার পররাষ্ট্রমন্ত্রী সবকিছুই আছে তার? না না, যে মন্ত্রিসভাটা ছিল, যে মন্ত্রিসভা ছিল তারা প্রত্যেকেই আছেন। যারা জেলে নেই, জেলের বাইরে আছেন আমি বলছি, তারা তো আছে, তার পার্টি যেমন আছে, ওয়ার্কিং কমিটি, যে কমিটি তোমাদের যেটা বলা হয় যে আওয়ামী লীগের যেটা কি বলা হয় ওটাকে, টার্মটা যেটা, যে সেই কমিটিটা যেমন সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সকলেই আছেন, সকলেই আছেন, এবং সেগুলো তারা তো তাদের নিয়মিত বৈঠকও করছেন, কথাও বলছেন। বাংলাদেশে গত 3 দিন ধরে একটা আন্দোলন উত্তাল পরিস্থিতি, সারা দেশে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, নানা কিছু হচ্ছে, এগুলো ভারতীয় মিডিয়ায় কি কিভাবে যাচ্ছে বিষয়গুলো? না, যেটা ঘোষণা হয়েছে সেগুলো সেগুলো কিছু কিছু সামান্য সেই ধরনের, আসলে সংবাদের নিয়মিত হচ্ছে কোন একটা অঘটন না ঘটলে খুব বড় আকারে, অঘটন না ঘটলে খুব বড় আকারে সংবাদ হয় না, কিন্তু সেরকম কোনো খুব বিরাট সংবাদ কিছু একটা হয়েছে তা নয়, যে লকডাউনের ঘোষণা ইত্যাদি, সেগুলো সংবাদ আকারে বেরিয়েছে, ছোটখাটো সংবাদ হয়ে বেরিয়েছে, মানে খুব বিশাল আকারে কিছু বেরিয়েছে এরকম কিছু। ভারতীয় সাংবাদিকরা কি আসছেন এই প্রাইম মিনিস্টারের বিচারের রায় উপলক্ষে? না, আমার তো জানা নেই, এটা আমি জানি না কেউ যাচ্ছেন কিনা। আমি যাচ্ছি না এটা আমি জানি, কিন্তু কেউ যাচ্ছে আর যাচ্ছেন কিনা অন্য কেউ আমি বলতে পারবো। আপনার তো এর আগে আপনি কিছু শর্ত ছিল, আপনি এই শর্ত পূরণ হলে যাবেন। এখন তো শর্তের সংখ্যা একটু বাড়লো। প্রথম শর্ত ছিল যারা জেলে আছেন তাদেরকে দেখা করতে দিতে হবে, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দিতে হবে। দ্বিতীয় শর্ত ছিল যে ওই যে সেন্ট মার্টিনে বাংলাদেশের সাংবাদিক সহ সেখানে সফর করার অনুমতি। তৃতীয় শর্ত ছিল যে ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তো তার সম্পর্কে যেগুলো শুনেছি সেগুলো তার মতামত জানতে চাই আর কি। সেটা অবশ্য তৃতীয় আর চতুর্থ বলতে শেখ হাসিনা যে অভিযোগগুলো করেছেন স্পেসিফিক, যেগুলো তো আগে অতটা জানতাম না, যেগুলো এই প্রথম উনি বললেন আমাদের, সেগুলো যে জানলাম, সেগুলো পূর্বাঞ্চলে না কোথায় জমি নিয়েছেন ইত্যাদি, সঠিক না বেঠিক এইগুলো উনি না বলবেন নি বাজে কথা, কিংবা বলবেন দেখাতে চলুন দেখাচ্ছি, দেখে আসুন কোথায় আমার নামে জমি, কাগজপত্র হয়তো দেখাতে পারে, এগুলো করতে স্বাভাবিক। এটা সাংবাদিকের তো কাজ, এটা তাকে অপমান করার জন্য, তাকে ইয়ে করার জন্য না, তিনি একটি প্রধান পদে আছেন এবং এই পদে থাকলে বহুবিধ সমালোচনা শুনতে হয়, সেই সমালোচনাগুলো তার বিরুদ্ধে যারা করছেন তার সত্যতা যাচাই করাটা সাংবাদিকের কাজ। সাংবাদিকের কাজ তো এটা নয় যে একতরফা সবকিছু। এই মুহূর্তে আপনারা অপেক্ষায় আছেন প্রেস সচিব মাপ চাইবেন? বুঝলাম না কি সচিব? আপনাদের দাবি অনুসারে প্রেস সচিবকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আপনারা পরবর্তী পদক্ষেপ গুলো নেবেন? নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ গৌতম দা। ধন্যবাদ। আমি আপনার সময়, আপনি খুবই ব্যস্ত আজকে, আমি আপনার সময় খুবই টাইট শিডিউলের মধ্যে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। তোমাদের ভালো, দর্শকরা ভালো থাকুন, তোমার বাড়ির খবর, তোমার বাড়ির লোকেরা যেন ভালো থাকে।